দ্রুত সংস্কার করে নির্বাচন ব্যর্থ হওয়ার সুযোগ নেই জাপানের সম্প্রচার মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসাদুজ্জামান নূরের নির্দেশে চলত বিএনপি জামায়াত নেতাকর্মী নিধন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে ইসরায়েল, যে কোনো সময় বড় হামলার প্রস্তুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। সংবাদ আরও থাকছে। অব্যবস্থাপনায় দিন দিন জৌলুস হারাচ্ছে রাজধানীর হাতিরঝিল, রাতে অপরাধীদের অভয়ারণ্য। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK-কে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এ কথাগুলো বলেন। শেখ হাসিনা সরকার পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। এই আন্দোলনকে তিনি বিপ্লব হিসেবে মন্তব্য করেন। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, তার নির্দেশে নীলফামারীতে শুরু হয় জামায়াত বিএনপি নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। পথসভার নামে অস্ত্রসহ গাড়ি বহর নিয়ে মাঠে নামেন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী নিধনে। এসবের ধারাবাহিকতায় একবার স্থানীয়দের সঙ্গে তুমুল সংঘর্ষেরও সৃষ্টি হয় নূর বাহিনীর। সেই ঘটনায় নিহত হন 5 জন। নীলফামারী প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 14 ডিসেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশাল গাড়িবহর নিয়ে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কাচারি বাজারে যান আসাদুজ্জামান নূর। ফেরার পথে বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে হামলা করার নির্দেশ দেন সেই সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নূর। তার ক্যাডার বাহিনীর উন্মাদনায় জ্বলতে থাকে একের পর এক ঘরবাড়ি। ঘটনার এক পর্যায়ে রামগঞ্জ বাজারে স্থানীয়দের তোপের মুখে পড়ে নূর বাহিনী। নূরের ক্যাডার বাহিনীর উন্মাদনায় স্থানীয়দের সঙ্গে শুরু হয় তুমুল সংঘর্ষ, সাথে যুক্ত হয় পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস। এ সময় নূর বাহিনীর হাতে বেধড়ক মারপিটের শিকার হয়ে রাস্তায় পড়ে থাকা আবু বকর সিদ্দিক নামে এক বাঁশ বিক্রেতা নিহত হন মন্ত্রীর গাড়ির চাকার নিচে। এমন ডলা দিছি মানে এই এক পাশ দিয়ে নাই, এক পাশ দিয়ে আসে। মামলা তো ভয় তো করি নাই, আওয়ামী লীগের আমলে ওরাই সব কিছু করলে হুমকি টুমকি দিছিল। বিচার তো চাই, এখন কার কাছে বিচার চাবো? মন্ত্রীর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রেহাই পায়নি খোদ যুবলীগ আর ছাত্রলীগের স্থানীয় 2 নেতা ফরহাদ আর মুরাদ। আসাদুজ্জামান নূরের রাজনীতির বলি হতে হয় আপন এই 2 ভাইকে। ফরহাদ ও মুরাদের বাবা ছেলে হত্যার বিচার চাইতে গেলে পুলিশ মামলা নেয়নি। ওসি পাশা তখন ছিল, বলছে আপনারা কেস করতে হবে না, ওটা সরকারবাদী কেস হবে, আপনারা চলে যান। নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফরহাদ ও মুরাদের পরিবার আওয়ামী লীগের কাছেও পায়নি কোনো প্রতিকার। এর ঘানি এখনো টানতে হচ্ছে তাদের। গরু খালায় সেইভাবে আমার সন্তান 2টা জীবন নিয়েছে। ভাইদের যারা মারছে তাদের আমি বিচার চাই। সে সময় আসাদুজ্জামান নূরের নোংরা রাজনীতির বলি হতে হয়েছে টুপামারি ইউনিয়ন আওয়ামী লীগের খোরশেদ আলম চৌধুরী সহ আরো কয়েকজনকে। অথচ মন্ত্রীর আশ্রয়ে পুলিশ কর্মকর্তারাও সে সময় মামলায় যাকে তাকে আসামি বানিয়ে করেছেন হয়রানি, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আসি রাস্তায় হাঁটে আর বলে রামগঞ্জে বলে কথা বলা যায় না জামাতদের জন্য, ওরা আজকে কোথায় লুকাইছে, বেটারা বাইর হইলে আমরা তাদের মাথা দিয়ে বল খেলাইতাম। বিভিন্নভাবে নির্যাতন করে, রক্তাক্ত করে, তারা আবার জেলে পাঠানো হয়েছে। বিরোধী দলের হরতাল অবরোধ কর্মসূচিকে প্রতিহত করতে হয়রানিমূলক মামলা হয় জামাত বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
জুলাই আন্দোলনে গুলি চালানো ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিককে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালায় আওয়ামী সন্ত্রাসীরা। গেল ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে গুলি চালাচ্ছে ময়মনসিংহ ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেই ভিডিও দেখে নওশেল আহমেদ অনিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা অনিকে ধরতে অভিযান চালানো হয়। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ভিডিও ফুটেজ দেখে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঢাকার সাভারে সুফি সাধক কাজী জাবেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ায় মাওলানা কাজী আফসারউদ্দিন বাবার বাড়ি ও মাজার শরীফে এই হামলার ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টা ধরে এই হামলা চলতে থাকে। এতে অন্তত ২০ জন আহত হয়। এই সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কাজী জাবের নামে একটি ফেসবুক আইডি থেকে একাধিক ফেসবুক লাইভ করে হামলার বিবরণ দেওয়া হয়। এতে কাজী জাবের বলেন তার বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, তার লোকজনদের মারধর করা হচ্ছে। হামলায় তিনি মাথা ও পায়ে আঘাত পেয়েছেন। রাত ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। ২০ জন ৫০ জন মানুষকে ইনজিওর করতে মারছে। একজনের তো অবস্থা খুবই খারাপ, সে এখন হসপিটালে ভর্তি। বাঁচে না মারা যায় তা বলতে পারি না। আমার বাড়িতে জানালা মোটরসাইকেল নামাজের পরে মিটিং করে আমার বাড়িতে হামলাটা চালাইছে পরিকল্পিতভাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এর আগে এই মামলায় রায়হান নামে আরেক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফা গণপিটুনির শিকার হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 15 জুলাই রাতে জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল। এই ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চারদলীয় জোট সরকারের আমলে ক্ষুদ্র পরিসরে বন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু। তবে বিস্ময়কর উত্থান গত ১.৫ দশকে। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক একাই করছে বন্দরের ৬২ কন্টেইনার হ্যান্ডলিং। শেখ পরিবারের ঘনিষ্ঠ এই বিতর্কিত ব্যবসায়ী নিজে অঢেল সম্পদ গড়েছেন, সহযোগীদেরও ভাগ দিয়েছেন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে 4টি ক্রেন রক্ষণাবেক্ষণের কাজ দিয়ে ব্যবসা শুরু। পরের ১.৫ দশকেই বনে গেছেন বন্দরের একচ্ছত্র অপারেটর। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এখন নিউমোরিং কন্টেইনার টার্মিনালের 4টি ও চিটাগাং কন্টেইনার টার্মিনালের 2টি সহ 6টি টার্মিনাল পরিচালনা করছে। এছাড়া ঢাকার ইংল্যান্ড কন্টেইনার ডিপো, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণও একচেটিয়া নিয়ন্ত্রণ সাইফ পাওয়ারটেকের। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে সাইফ পাওয়ারটেককে বন্দর থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাকে আবার ইন করা গেছে এবং ইন করাইয়া সেই একসাথে এভাবে বন্দরের মধ্যে এই সমস্ত লুটপাট এগুলো ছাড়াই গেছে। যেই সরকার এসছে এই সরকারের কাছে আমরা তুলে ধরবো যে অন্যায় হয়েছে, এটাকে শুধরানো করা উচিত। গত 15 বছরে তরফদার রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর পাশাপাশি শেখ রাসেল স্মৃতি সংসদ, শেখ কামাল জামালের নামে ফুটবল টুর্নামেন্টে ব্যয় করেছেন বিপুল অর্থ। তবে হাসিনার পতনের পর ভুল পাল্টেছেন তিনি। একটা প্রোগ্রামে যদি আমাকে ইনভাইট করে, আমি যদি প্রোগ্রামে থাকি, প্রোগ্রামে যদি ছবি উঠায় রেখে দেয়, ইট ডাজ নট মিন যে আমি সরকারের লোক। বন্দরে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র আজম ও নাসিরউদ্দিন এবং সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমকে সিন্ডিকেটে ভেড়ানোর কথা নিজেই স্বীকার করেন তরফদার।
আমরা যখন কাজ করি আমাদের পাশে যারা যে সরকারি কাজ যখন করি, সরকারের যেটা নেতারা থাকে তাদের সাথে তো সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতেই হয়। ইট ডাজ নট মিন যে আমাদের বিজনেসের সাথে তারা ছিল না। আমাদের বিজনেসের জন্য সকলের সাথে সুসম্পর্ক রাখতে হয়। এদিকে পাচার করা অর্থে দুবাইতে প্রতিষ্ঠান খোলার অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। 2020 সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক, কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ের ইশারায় সেই অনুসন্ধান ধামাচাপা পড়ে যায় বলেও অভিযোগ রয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী 4 সপ্তাহের মধ্যে দেশে বিদেশে এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিপোর্ট শাকির আরজু। গত 18 সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা এবং সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুকনুজ্জামান। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয় রিটে। রিটের শুনানি শেষে হাইকোর্ট রোববার রুলসহ আদেশ দেন। তাদের নাম, পরিবারের নামে এবং এস আলম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাবর সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ, এটার উপর হয়েছে রুলে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে জবাব দিতে বলা হয়েছে। ইনভেস্টিগেশনটাই এখন দুদক করছে, চলমান আছে। এরকম একটা প্রতিবেদন ওনারা দুদকের পক্ষের লয়ার আজকে জানিয়েছেন, এই জন্য দুদককে আমরা বাদ দিয়েছি। এর আগে 11 সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। জবাব না পেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয়। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীবাসীর বিনোদনের এক অনন্য নাম হাতিরঝিল। অব্যবস্থাপনার কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে জায়গাটি, আর রাতের বেলায় পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্য হিসেবে। আরও জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাতের হাতিরঝিল, পানির উপর নানা রঙের বাতি আর জ্যোৎস্নার আলো, এ শহরের এক বিরল দৃশ্য। দিনের ক্লান্তি শেষে প্রশান্তির খোঁজে অনেকেই আসেন এখানে, আসেন বিদেশি পর্যটকরাও। আমি রাতের এই হাতিঝিলে ঘুরতে এসেছি, নিরিবিলি পরিবেশ, সবকিছু ভালো লাগছে। আমাদের ভালো লাগছে, এই জন্য আমরা রাতের বেলা ঘুরতে বেরোছি। ইট ইজ কোয়াইট এন্ড ইট ইজ নট ক্রাউডেড, হুইচ ইজ রিয়েলি গুড। তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে ক্রমশই জৌলুস হারাচ্ছে হাতিরঝিল। গতকালকে কিছু লাইট এখান থেকে ওই দিক দিয়ে, যারা যেদিকে আলো কম, অন্ধকার, বিভিন্ন টুকায় হকার করে যারা আছে এগুলা চুরিদারি করে। ভালো লাগার মাঝেও কিছু খারাপ মানে কিছু দেখতেছি। ওইটা হলো মানে চারপাশে এত পরিমাণ দুর্গন্ধ। আলো স্বল্পতা আর রাতের গভীরতার সুযোগে সংঘটিত হয় নানা অপরাধ। এখানে আশেপাশে সিগারেট, মদ, গাঁজা ইউজ পরিমাণ খাচ্ছে, লুটপাট হচ্ছে। আমি আশেপাশে ওখানে দেখেছিলাম। আমার সবসময় লালতে। পর্যটকরা জানান নিরাপত্তা জোরদারের কথা। নিরাপত্তার দিকটা যদি আপনি বলেন, আমি বলবো যে একটু ঢিলেমি আছে, বিকজ চারপাশে আমি কোনো মানে থাকে না যে কোনো গাড়ি যারা আমাদেরকে, বা পুলিশ অথবা এরকম কেউ আছে যে যারা আমাদের নিরাপত্তা দিবে, এরকম কাউরে আসলে আমরা দেখি নাই। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হাতিরঝিলকে পর্যটক বান্ধব করার দাবি উঠে আসে তাদের কথায়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত সংস্কার করে নির্বাচন ব্যর্থ হওয়ার সুযোগ নেই, জাপানের সম্প্রচার মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস। আসাদুজ্জামান নূরের নির্দেশে বিএনপি জামায়াত নেতাকর্মী নিধন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে ইসরায়েল, যে কোনো সময় বড় হামলার প্রস্তুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/21ATV এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখা হতে পারল। 21 সাথে।